আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে, জাতীয় পার্টি জাপা তখনও নিশ্চিত নয় যে তারা আদৌ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এই প্রশ্নে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কী অবস্থান নেয় সেটিও দলটির কাছে স্পষ্ট নয়। ৭১-এ জামায়াত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর। সূত্রের মতে, গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটিই লক্ষণীয় নয়। সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যালোচনার জন্য জরুরি বৈঠকে বসেন। বৈঠকের পর শনিবার ও রোববার তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়। আজ সোমবার আবারও বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সর্বশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনায় নতুন কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নির্ধারণ করা হতে পারে। চিকিৎসকেদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকেরা তার ডায়াবেটিসের ওঠানামা, কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়া এবং হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ফুসফুসের পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি প্রতিদিন হাসপাতালে যাওয়া আসার মধ্যে রয়েছেন। চিকিৎসকেরা বলছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল নয়, আবার খুব অবনতিও হয়নি। তবে নতুন কোনো জটিলতা না দেখা দিলেও মূল সমস্যাগুলো নিয়ন্ত্রণে না আসায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে ধারণা করা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি এবং ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে, তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার 5 ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় 7 ডিসেম্বর। রাতে আবার জানানো হয় সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে 9 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই তারিখও অনিশ্চিত রয়ে আছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ.জে.এম. জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া। এস.এম. রাগিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানায়, গত শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর। সূত্রের মতে গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটিই লক্ষণীয় নয়। সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে। তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় 7 ডিসেম্বর। রাতে আবার জানানো হয় সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে 9 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে, জাতীয় পার্টি বা জাপা তখনও নিশ্চিত নয় যে তারা আদৌ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এই প্রশ্নে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কী অবস্থান নেয় সেটিও দলটির কাছে স্পষ্ট নয়। এর সঙ্গে রয়েছে জি.এম. কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিভক্ত জাতীয় পার্টির 2 অংশের পরস্পর বিরোধী তৎপরতা। এসব কারণে দলটির ভবিষ্যৎ কি সেই আলোচনাও সামনে এসেছে। গত 14 মাসে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান অনেকটাই কোণঠাসা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সভা সমাবেশে পুলিশের বাধা, কার্যালয় হামলা এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে থাকার মতো ঘটনাগুলো এতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করে নির্বাচনী প্রচারে নেমে গেছে। 3. নির্বাচনের দোসর বিতর্ক। বিগত 3টি জাতীয় নির্বাচনে 2014, 2018 ও 2024-এ জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বা ফ্যাসিবাদের দোসর হিসেবে সমালোচিত। এই দায় তারা এড়াতে পারছে না। ফলে ফ্যাসিবাদের দোসর এই তকমা দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই সুযোগে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রকাশ্যেই চাচ্ছে জাতীয় পার্টি যেন নির্বাচন করার সুযোগ না পায়। যদিও 3টি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর বলার বিষয়ে দলটির নেতাদের ভিন্ন ব্যাখ্যা আছে। তাদের দাবি, ভোটে গিয়ে জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি। তারা সংসদের ভেতরে বাইরে আওয়ামী লীগ সরকারের অন্যায় অপরাধের যথাযথ সমালোচনা করেছেন। এর মধ্যে জি.এম. কাদের দোসর পরিচয়ের দায় নিতে শুরু থেকেই অস্বীকৃতি জানিয়ে আসছেন। এছাড়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুল হক চুন্নু প্রথম আলোকে বলেন, 2024 সালের নির্বাচনে নৈতিকভাবে না যাওয়াই উচিত ছিল। তবে নির্বাচনে গিয়ে আমরা আইনগতভাবে কোনো অন্যায় করিনি। এজন্য আমাদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে।
আমরা যদি দোষর হই, এর বিচারটা জনগণের হাতে দেওয়াই তো ভালো। নির্বাচন করতে প্রস্তুত দুই পক্ষই। বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে সেটি হলো, তারা এখন পর্যন্ত মনে করতে পারছেন না যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক, দলটির উভয় অংশই নির্বাচনে অংশ নিতে চায়। এক্ষেত্রে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশটি এককভাবে আর আনিসুল ইসলামের অংশটি জোটগত ভোটে বেশি আগ্রহী। এই বিষয়ে আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমরা কিছু সমমনা দলের সঙ্গে কথা বলছি। এটা এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো কিছু হয়নি, দেখা যাক কি হয়। তবে এখন পর্যন্ত জাতীয় পার্টির জন্য যে পরিবেশ পরিস্থিতি, তাতে নির্বাচনে অংশ নেবার সুযোগ কতটা পাবে তা নিয়ে নেতাদের মধ্যে বেশ সংশয় আছে। এ বিষয়ে জিএম কাদের প্রথম আলোকে বলেন, পরিস্থিতি যাই হোক, আমাদের হয় নির্বাচন করতে হবে, না হয় ঠেকানোর চেষ্টা করতে হবে। আমরা এককভাবে নির্বাচন করার চেষ্টা করব, কারোর সঙ্গে মৌখিক সমঝোতাও করতে পারি। জানা গেছে, পরিস্থিতি নজরে রেখে জাতীয় পার্টির দুই পক্ষই ভোটে থাকার জুৎসই উপায় খুঁজছে। নেতাদের ধারণা, জোটের মাধ্যমে ভোটে গেলে তাদের আসন সম্ভাবনা বেড়ে যেতে পারে। তবে এসব সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল হয় তার ওপর। এই মুহূর্তে জাতীয় পার্টির প্রধান সংকট হচ্ছে নেতৃত্ব ও প্রতীক নিয়ে অভ্যন্তরীণ বিভক্তি। জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ এবং আনিসুল ইসলামের নেতৃত্বে সাম্প্রতিক কাউন্সিলে গঠিত অপর অংশ উভয়ই নিজেদের মূল জাতীয় পার্টি দাবি করছে। দুই পক্ষের দূরত্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলীয় প্রতীক লাঙল নিয়েও নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন পড়েছে। প্রতীক বরাদ্দ ইস্যুতে এবার আদালতেরও দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনিসুল ইসলামরা। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক অনিশ্চয়তা দলটির জন্য গভীর এক সংকটের তৈরি করেছে। অবশ্য জিএম কাদের দলের এই বিভক্তিকে কোনো সমস্যা মনে করছেন না। তিনি প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টি আমার নামে নিবন্ধিত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সেটি আছে। এখন জাতীয় পার্টির নামে কেউ আবেদন করলেই প্রতীক পেয়ে যাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, দলের নেতৃত্ব নিয়ে, প্রতীক নিয়ে নানা রকম সংকট জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতাকে প্রকট করে তুলেছে। দীর্ঘদিন ধরে সংগঠন দুর্বল, মাঠে তৎপরতা নেই, নেতৃত্বের বিভক্তি দলটির রাজনৈতিক ভবিষ্যৎ জটিল করে তুলেছে। সরকারের উপেক্ষা। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই জাতীয় পার্টিকে উপেক্ষা করে চলেছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কয় দফা সংলাপ হয়েছে তাতে দলটিকে আমন্ত্রণই করা হয়নি। নির্বাচন কমিশনও নিবন্ধিত দল হিসেবেও তাদের ডাকেনি। 2 দশক আগে ক্ষমতার শরিক থাকলেও এখন জাতীয় পার্টি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফোরামগুলো থেকে প্রায় বাদ পড়া একটি দল। এমন বাস্তবতা নেতাদের কাছেও অস্বস্তিকর। অন্যদিকে এই উপেক্ষা দলটির ভবিষ্যৎ নিয়ে খুব স্পষ্ট একটি সংকেত দেয় যে বর্তমানে রাষ্ট্রীয় ও রাজনৈতিক দুই অঙ্গনেই দলটি প্রান্তিক। এমন পরিস্থিতিতে পড়ে জিএম কাদের সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীর্যক বক্তব্য দিচ্ছেন, সংবাদপত্রে কলামও লিখছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এসব বক্তব্য স্পষ্টত হতাশা ও আনুষ্ঠানিক রাজনীতিতে জায়গা কমে যাওয়ার প্রতিক্রিয়া। একই সঙ্গে বক্তব্যগুলো কার্যত সরকারি ও নির্বাচন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা, যাতে শেষ মুহূর্তে হলেও নির্বাচনমুখী দলে স্থান পাওয়া যায়। ভয় কোথায়? ইতিমধ্যে সরকার প্রধান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের মিত্রজোট 14 দলের শরিক দলগুলো কোণঠাসা হয়ে আছে, তাদেরও রাজনৈতিক কার্যক্রম নেই। অন্যদিকে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রকাশ্যেই দাবি তুলেছে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি যেন নির্বাচন করার সুযোগ না পায়। ফ্যাসিবাদের দোসর এটাকে রাজনৈতিক গালি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার পরিণতি সম্পর্কে প্রথম আলোকে বলেন, এভাবে যদি আবারও একটা একতরফা নির্বাচন হয় এবং তাতে যারা ক্ষমতায় আসবে, ভবিষ্যতে যদি তাদেরও পতন হয়, তখন যারা এই নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকেও দোসর বলা হবে। সুতরাং এটা পলিটিক্যাল গালি হিসেবেই থাকবে। রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন,
জামায়াত সহ যেসব দল নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিরোধী, তাদের রাজনৈতিক লক্ষ্য আছে। সেটি হল আওয়ামী লীগের অবর্তমানে জাতীয় পার্টি যদি নির্বিঘ্নে নির্বাচন করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের ভোটের বড় অংশ তাদের পক্ষে যেতে পারে। এই বিষয়ে জিএম কাদের প্রথম আলোকে বলেন, যারা বিভিন্নভাবে এই সরকার সময় নির্যাতিত, তারা আমাদের সমর্থন দেবে। আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদেরও সমর্থন পাব বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা, প্রার্থী ঠিক করার চেষ্টা চললেও এবার বৈরী পরিস্থিতির কারণে দলের পুরনো ও পরিচিত প্রার্থীরাও মাঠে নামতে পারছেন না। আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনী সমস্যার সৃষ্টি করছে। পরিস্থিতি বিবেচনায় নতুন প্রার্থীরাও সাহস পাচ্ছেন না। এ মতাবস্থায় জাতীয় পার্টি এক ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে নেতৃত্ব সংকট, প্রতীক সংকট, রাজনৈতিক ভাবমূর্তিক সংকট, রাষ্ট্রীয় উপেক্ষা সব মিলিয়ে দলটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পড়েছে। ৭১-এ জামায়াত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ বলে যে একবার দেখুন না এদের জামায়াতকে, তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজ রোববার বিকেলে ঢাকার ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। কোনো নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটা রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন বা নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি শিরকের পর্যায়ে পড়ে। উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। তারেক রহমান বলেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে ও রাষ্ট্র ক্ষমতায় অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ৭১-এ তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদের কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। এ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথা আমাদের মনে রাখতে হবে। তারেক রহমানের মতে, দুটি বিষয়কে মোকাবেলা করতে না পারলে দেশ সংকটের মধ্যে পড়বে, সেটা হলো দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেউ বলে থাকে পলাতক স্বৈরাচার বিএনপির সম্পর্কে যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কথা বলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরও তো দুজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল, এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই। তারেক রহমান বলেন, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন, তারা গত হয়েছেন, কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতে চাই, সেই দুজন ব্যক্তির বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। ১, তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল। ২, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে ছিলেন। আমরা এভাবেই ধরে নেব, অন্য কিছু বলতে চাই না। বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে পারে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারলে অনেক ষড়যন্ত্রকে রুখে দেওয়া সম্ভব হবে। ধর্মের নামে বিভাজনের পথ। সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এ সময় তিনি বলেন, একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু,
ধর্ম মেনে চলে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলছে। সবচেয়ে বড় যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কাজ করতে হবে। সাইবার যুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে বিজয়ী হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাবেল, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী, ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।